অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমা শব্দটার কথার অর্থ হলো সুগন্ধযুক্ত। যখন অ্যারোমেটিক যৌগ আবিষ্কার করা হয়, যখন অ্যারোমেটিক যৌগ আবিষ্কার করা হয় তখন অ্যাকচুয়ালি যে যৌগগুলো পাওয়া যেত সেগুলো সুগন্ধযুক্ত যৌগ পাওয়া যেত। বুঝতে পেরেছো? অ্যারোমেটিক যৌগ প্রথম আবিষ্কার করা হয় অনেক আগে, সেটা হচ্ছে অলমোস্ট ব্রিটিশ পিরিয়ড 1861 সাল বা 1860-61 সালের দিকে প্রথম অ্যারোমেটিক যৌগের সন্ধান পাওয়া যায় এবং সেটি ছিল সুগন্ধযুক্ত। অ্যারোমা, অ্যারোমা মানে সুগন্ধ, ওইখান থেকে অ্যারোমেটিক নামকরণটা অ্যাকচুয়ালি করা হয়। বুঝতে পেরেছো? তাহলে অ্যারোমেটিক যৌগ আসছে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক যৌগের ভিতরেই মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কথাটা আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি? মানে আমরা যা পড়তেছি হাইড্রোজেন এবং কার্বন গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি, জৈব যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি ইন এ সেন্স ওর সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই প্রথমেই। ঠিক আছে, প্রথমে আমরা ওর সংজ্ঞাটা একটু জেনে নেই। চলো এখানে একটু আমরা দেখি, তোমরা লিখে নিলে ভালো হয় যদি লিখে নিতে পারো, আর যদি লিখে না নিতে পারো তাও কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। বাট সংজ্ঞা না লিখো, স্ট্রাকচার গুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস হবে। দেখো, কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। পয়েন্টগুলো আমি একটু বলি। অ্যারোমেটিক যৌগর ধাপে ধাপে বিবর্তন হয়েছে, যেমন আমাদের সবকিছুরই কিন্তু সংজ্ঞা পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, পরিবর্তন। এক এক সময় প্রথম একটা যখন এটা ইনিশিয়ালে তখন একটা নাম ছিল বা একটা কনসেপ্ট ছিল, আস্তে 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 কনসেপ্ট চেঞ্জ হয়েছে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রেও তাই হয়েছে। দেখো, কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। প্রথমত কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত কার্বোসাইক্লিক যৌগ। কার্বোসাইক্লিক কথাটা আমি একটু করলাম। এখন কার্বোসাইক্লিক কি? কার্বোসাইক্লিক, আচ্ছা সাইকেল মানে কি? সাইকেল মানে বৃত্ত। সাইকেল বৃত্ত বা চক্র। জি স্যার। কার্বো মানে কি? কার্বন। কার্বো মানে কি? কার্বন গঠিত। কার্বোসাইক্লিক, কার্বন গঠিত যে চক্র। আচ্ছা, চক্র কি শুধু সাইকেল মানে চক্র? চক্র কি শুধু গোলেই হবে? এরকম হইতে পারে না চক্র? জি স্যার। এরকম হতে পারে চক্র? হতেই পারে, জি স্যার। হতেই পারে। চক্র যে গোল হবে, বৃত্তের মতো হবে না কথা। বৃত্ত হচ্ছে সার্কেল, মনে রাখতে হবে। বৃত্ত ইংলিশ হচ্ছে সার্কেল, আর সাইকেল মানে হচ্ছে চক্র। বুঝতে পেরেছো? সার্কেল আর সাইকেলের ভিতরে তোমরা একটু কনফিউজ হবে না। তাহলে কার্বন ও হাইড্রোজেন গঠিত যৌগ, তাহলে এখানে কি আমার কার্বন গঠিত যৌগ এবং হাইড্রোজেন গঠিত, হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত কার্বোসাইক্লিক যৌগ, যাদের মধ্যে অ্যারোমেটিক ধর্ম বিদ্যমান। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কি লিখছি? অ্যারোমেটিক ধর্ম। তার মানে আমাদের অবশ্যই জানতে হবে কার্বন এবং হাইড্রোজেন গঠিত সাইক্লিক যৌগ হলেই যে অ্যারোমেটিক যৌগ হবে তা না। তার ভিতরে কি থাকতে হবে? অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকতে হবে। এখন বলতে পারো যে স্যার অ্যারোমেটিক বৈশিষ্ট্যটা কি, তাই না? তাহলে আমি কিভাবে বুঝবো অ্যারোমেটিক বৈশিষ্ট্য? আমরা অ্যারোমেটিক বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। যাদের মধ্যে অ্যারোমেটিক ধর্ম বা অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে সেই সব যৌগগুলোকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। বুঝতে পেরেছ? আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোকে একত্রে, যত প্রকার দুনিয়াতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে তাদেরকে একত্রে অ্যারিনস বলে। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যারিন, ARIN, অ্যারিন, এদেরকে একত্রে অ্যারিন বলা হয় বা অ্যারিনস বলা হয়। বুঝতে পেরেছো? অ্যারিন, তোমরা দেখবে অ্যারিন। তার মানে আমরা প্রথম অ্যারোমেটিক যৌগের একটা ধারণা পেলাম। অ্যারোমেটিক যৌগ কি? একটা সাইক্লিক কম্পাউন্ড, তাই না? কি সাইক্লিক কম্পাউন্ড? জি স্যার। সাইক্লিক কম্পাউন্ড, কার্বন গঠিত। কার্বন গঠিত সাইক্লিক জৈব যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ হচ্ছে একটা জৈব যৌগ। জৈব যৌগ যাদের মধ্যে কি আছে? অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। ঠিক আছে, যাদের মধ্যে কি থাকে? অ্যারোমেটিক বৈশিষ্ট্য
বিদ্যমান থাকে সেই যৌগগুলোকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ বলা হয়। আর দুনিয়াতে যত অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে তাদেরকে একত্রে কি বলা হয়? অ্যারিনস বা অ্যারিন বলা হয়। অ্যারিনস। আমরা বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত কিছু সাইক্লিক কম্পাউন্ড দেখি যাদের ভিতরে অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড। এটার ভিতরে কি কি আছে? কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিছু কি আছে এখানে? না স্যার। হ্যাঁ, তো এই সাইক্লিকটাকে বলা হয় হোমোসাইক্লিক কম্পাউন্ড। যেহেতু কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কিছুই নাই, তোমরা জৈব যৌগ যখন শ্রেণী বিন্যাস পড়েছো তখন শুনেছো হোমো এবং হ্যাটারো বলতে কি বোঝায়, তো সাইক্লিক কম্পাউন্ড। তো এই সাইক্লিক কম্পাউন্ডটার নাম দেওয়া হয়েছে বেনজিন। কি নাম দেওয়া হয়েছে? বেনজিন। বেনজিন। তাহলে বুঝো, আমরা দেখি এখানে আমাদের সংজ্ঞাটা আমাদের ঠিক আছে কিনা। কার্বন এবং হাইড্রোজেন গঠিত, কার্বন আছে হাইড্রোজেন আছে, দ্বারা কার্বোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে এটাও সাইক্লিক কম্পাউন্ড, তাই না? এই যে সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক জি কম্পাউন্ড স্যার। এবং যৌগের মধ্যে অ্যারোমেটিক। এখন অ্যারোমেটিক ধর্মটা কি এটা তো আমরা জানি না, আমরা আলোচনা করবো। তাহলে এখন মনে রাখবো আজকে আমাদের আলোচনার মেইন পয়েন্ট কি? অ্যারোমেটিক ধর্ম, অ্যারোমেটিকের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক বৈশিষ্ট্য বা অ্যারোমেটিক ধর্ম। তাহলে দেখো এই যে বেনজিন একটা সাইক্লিক কম্পাউন্ড, বেনজিনটাকে আবার এইভাবে লেখা যায়, বুঝতে পেরেছো? এই বেনজিনটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে আমাদের বেনজিন, একটা বেনজিনকে আমরা এইভাবেও লিখতে পারি। তোমরা স্ট্রাকচারগুলো খাতায় অবশ্যই অবশ্যই ড্র করবা। এই বেনজিনকে আমরা এইভাবেও লিখতে পারি। এখন কেন এইভাবে লিখতে পারি আমরা আলোচনা করব, আজকে আলোচনা এগুলো থাকবে, ঠিক আছে? তাহলে একটু আমরা খেয়াল করি। তাহলে আমরা কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত কার্বোসাইক্লিক যৌগ, কার্বোসাইক্লিক শুধু যৌগ না, কার্বোসাইক্লিক জৈব যৌগ যাদের মধ্যে অ্যারোমেটিক ধর্ম বর্তমান থাকে সেসব যৌগকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এখন আমি যদি বলি, আমাকে একটু তোমরা বলো যে এটা তো বেনজিন, আমি বেনজিনটাকে একটু মুছে দেই কারণ আমার এটা লাগছে না। মাঝখানে আমার একটা জিনিস আঁকতে চাচ্ছি। ওকে, দেখো এটা একটা সাইক্লিক কম্পাউন্ড। হয়তো এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, দেখো তো এটা একটা সাইক্লিক যৌগ না? এই যৌগটাকে লেখা যায় এইভাবে। জি স্যার। মাঝখানে কোনো বৃত্ত বা বর্ণ নাই। এটার নাম হচ্ছে, এটা যদি বেনজিন হয় এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। এটার নাম সব, এটার নাম লিখো সাইক্লো, এটার নাম সাইক্লোহেক্সেন। খেয়াল করো, এই তোমরা কথা বলো না, কারণ স্ক্রিন শেয়ার যখন দেই তখন যদি কথা বলো তখন দেখা যাচ্ছে যে আমার আবার ওই আগের জায়গায় যেতে হয়। ঠিক আছে, কথা বলো না যখন। তোমার কথা শোনা যাবে কি এখন? হ্যাঁ, সবাই ইয়াটা চেক করবা, ঠিক আছে? মাইক্রোফোনটা চেক করবা, বিকজ অফ মাইক্রোফোনে কিন্তু বোঝা যায় কে কে কথা বলছে কে কে বলছে না। হ্যাঁ, তোমরা একটু চেক করে নিবা। আচ্ছা, এমনি রেসপন্স করবা, কোনো প্রবলেম নাই। আননেসেসারি কথাটা বললে হয় কি ডিস্টার্ব হয় সবার। দেখো এটা কিন্তু সাইক্লিক, এটাও কিন্তু দেখো কার্বন হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত কার্বোসাইক্লিক কম্পাউন্ড, কার্বোসাইক্লিক জৈব যৌগ, কিন্তু এটা অ্যারোমেটিক যৌগ না। কেন না? কারণ এদের ভিতরে অ্যারোমেটিক বৈশিষ্ট্য নাই। বুঝতে পেরেছ? তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে সাইক্লিক হলেই, কার্বোসাইক্লিক কার্বন হাইড্রোজেন গঠিত সাইক্লিক কম্পাউন্ড হলেই এটা অ্যারোমেটিক যৌগ হবে না, আনলেস যদি তার অ্যারোমেটিক ক্যারেক্টার না থাকে। না থাকে। ঠিক আছে, তার মানে অবশ্যই আমাদের জি স্যার। অ্যারোমেটিক ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। আর এই যে এটা, তাহলে আমি বুঝছি এটাও বেনজিন, আমার এটাও বেনজিন, আর এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, সাইক্লিক কম্পাউন্ড, কার্বোসাইক্লিক কম্পাউন্ড, বাট নট বেনজিন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 1860 সালের কথা। চিন্তা করো, আজ থেকে প্রায়
200-250 বছর আগের কথা, যে এগুলো 1860 বা 150 বছর আগে এগুলো হয়েছে, যে 1860 সালে এই ধরনের অ্যারোমেটিক যৌগ নিয়ে এই ধরনের মানুষের একটা চিন্তাধারা ছিল। ধরা হতো যে বেনজিনটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বুঝতে পেরেছো? যখন সময় আস্তে আস্তে বিবর্ধিত হলো, সময় আস্তে আস্তে পাস হলো, আরো রিসেন্ট, তখন চিন্তা করলো যে বেনজিন, শুধু বেনজিন অ্যারোমেটিক যৌগ এটা বললে ভুল হবে। শুধু বেনজিন না, বেনজিনের যে জাত, ঠিক আছে, যেমন তো একটা ধান, একটা ফলনশীল ধান, এই ধান থেকে আরো ফলনশীল নতুন নতুন ধান তৈরি হচ্ছে, মানে এটা হচ্ছে ওই ধানের জাত। বুঝতে পেরেছো? ওই ধান থেকে তৈরি করা হচ্ছে। তার মানে বেনজিন, বেনজিন থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বেনজিনের জাত বা বেনজিনের জাতক। ওটার নাম কি? বেনজিনের জাতক। তো পরে বলা হচ্ছে যে বেনজিন এবং বেনজিনের জাতক যারা আছে তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তারপর এই সিদ্ধান্তটাই উপনীত করা হয় যে শুধু বেনজিন বললেই অ্যারোমেটিক যৌগ হবে না। 1860 সালের দিকে তখন ধারণা করা হয়েছে যে অ্যারোমেটিক যৌগের প্রথম কম্পাউন্ড বা লিনিয়ার কম্পাউন্ড বা সবচেয়ে একক যে কম্পাউন্ডটা, একক যে যৌগটা, সেটা হচ্ছে বেনজিন। তারপরে আস্তে 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 মডিফাই করা হয়, সময় বাড়তে থাকে, অনেক অ্যারোমেটিক যৌগ আবিষ্কৃত হয়। তখন আবিষ্কৃত হতে থাকে, তখন ওর সংজ্ঞাটাকে একটু পরিবর্তন করে এবং বলে যে না, শুধু বেনজিন না, বেনজিন থেকে যা তৈরি হলো, বেনজিন থেকে যে জাতক তৈরি হলো, সবাই অ্যারোমেটিক যৌগ। তাহলে বলতো দেখো এটা বেনজিন, এটা যদি বেনজিন হয় তাহলে এটা কি বেনজিন থেকেও তৈরি হয়েছে না? শুধু এখানে CH3 আছে, এই যৌগটার নাম হচ্ছে জি স্যার। টলুইন। সবাই লিখে নাও, স্ট্রাকচারটা ড্র করে লিখে নাও। এই যৌগটার নাম হচ্ছে টলুইন, এই যৌগটার নাম হচ্ছে টলুইন। টলুইন বেনজিন থেকে বেনজিনের জাতক যেগুলো আছে। হ্যাঁ বলো 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 বলো। মিথাইল মূলক দেওয়ার কারণে কি টলুইন হয়েছে? এক্স্যাক্টলি, এটা আরো নাম আছে, এটা বাণিজ্যিক নাম হচ্ছে টলুইন। ঠিক আছে, বাণিজ্যিক নাম টলুইন। আরেকটা নাম আছে, নামটা আমি নিচে লিখে দিচ্ছি। এটা আরেকটা নাম আছে, এই নামটা হচ্ছে, এই যে কার্বনে মূলক যুক্ত এই কার্বনকে আমরা সবসময় 1 নাম্বার দিই, 1 2 3 4 5 6। এটা আরেকটা নাম হচ্ছে 1 মিথাইল বেনজিন। বুঝতে পেরেছো? এটা আরেকটা নাম জি হচ্ছে স্যার। 1 মিথাইল বেনজিন। এখন দেখো তো, এটাও লুক লাইক বেনজিন না? এটাও বেনজিনের জাতক। জি স্যার। তাহলে এটাও যদি বেনজিনের জাতক, এর নাম হচ্ছে 4 মিথাইল টলুইন। দেখো টলুইনের 4 নাম্বার কার্বন, 1 2 3 4 5 and 6। টলুইনের 4 নাম্বার কার্বনে কি আছে? 4 নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে, সেই জন্য ওর নাম হচ্ছে 4 মিথাইল টলুইন। ওর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। ওর নামটা হচ্ছে, আমি নিচে লিখে দিই, 1,4 ডাই মিথাইল বেনজিন। বুঝতে পেরেছো? যদি আমরা টলুইন থেকে জি স্যার। বলি তাহলে 4 মিথাইল টলুইন বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি 1,4 ডাই মিথাইল বেনজিন। বুঝতে পেরেছো? তার মানে যখন জি সময় স্যার। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তখন ধারণা করা হচ্ছে এবং আস্তে আস্তে যখন অনেক যৌগ আবিষ্কার করা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, তখন ওরা বলল যে শুধু বেনজিন না, বেনজিনের থেকে যেগুলো তৈরি হচ্ছে, বেনজিন থেকে যেসব যৌগ তৈরি হচ্ছে তারাও অ্যারোমেটিক যৌগ। তখন এই সংজ্ঞাটা লিখে নাও, এটা অ্যারোমেটিক যৌগের এখন সংজ্ঞা। তারপর এই সংজ্ঞাটা দেওয়া হলো বেনজিন, বেনজিন জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট বলয়কার সমধর্মী জৈব যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। ঠিক আছে, তাহলে বেনজিন, বেনজিনের জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা, আমরা আলোচনা করব বিশেষ ধরনের অসম্পৃক্ততাটা কি জিনিস, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে তারপর আগে ছিল অ্যারোমেটিক যৌগ কি ছিল? কার্বন এবং হাইড্রোজেন যুক্ত কার্বোসাইক্লিক যৌগ, জৈব যৌগ যাদের ভিতরে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ। তারপর চিন্তা করলো যে তারপর যখন আস্তে 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 অনেক যৌগ আবিষ্কার করলো বেনজিন, তখন বললো যে না, শুধুই যে বেনজিন অ্যারোমেটিক যৌগ এটা বলা যাবে না। অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন থেকে যেগুলো উৎপন্ন হলো, দ্যাট মিন্স বেনজিনের জাতক। বেনজিনের জাতক এটাকে বলা হয় ডেরিভেটিভ। ডেরিভেটিভ, বেনজিনের যারা ডেরিভেটিভ আছে, যারা বেনজিনের জাতক আছে, হ্যাঁ,
তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ডিরাইভ করা মানে বেনজিন থেকে যে ডিরাইভড হয়েছে, যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে চলো, এতটুকু বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি তারপর স্যার। আমরা আরো কিছু অ্যারোমেটিক যৌগ দেখি, আরো কিছু বেনজিন জাতক যৌগ দেখি। এটা দেখছো এই যৌগটা কখনো তোমরা? জি স্যার। এটা নাম জি বলতে স্যার নাম বলতে পারবা কেউ? ন্যাপথালিন। ভেরি গুড। এটার নাম হচ্ছে ন্যাফথালিন। সবাই এঁকে নাও স্ট্রাকচারটা। স্ট্রাকচারটাকে আঁকতে পারবা? জি স্যার স্যার আঁকতে পারবো। হ্যাঁ, এরকম বেনজিন দিবা, বেনজিন দিয়ে এটার মতো একটা ঘর বাড়ি তৈরি করবা আর কি। হ্যাঁ, তারপর এখানে আর একটা ঘরের মতো চালা দিবা, চালা দিয়ে তৈরি করবা, তারপর মাঝখানে দুইটা গোল গোল বৃত্ত দিবা। ঠিক আছে, এটার নাম কি? ন্যাপথালিন। ন্যাপথালিন কোথায় দাও তোমরা? আলমারিতে কাপড়ে। কাপড়ে, হ্যাঁ, আলমারিতে। আলমারিতে কাপড়ে আমরা দিই ন্যাপথালিন, তেলাপোকার জন্য। তেলাপোকার জন্য। এই যে যখন তিনটা এরকম বেনজিন থাকে, বেনজিন তিনটা বলা, এটা কিন্তু বেনজিনের জাতক, বেনজিন থেকে উৎপন্ন হয়েছে। এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এটা মেডিসিন হিসেবে ইউজ করা হয়, অ্যানথ্রাসিন। ঠিক আছে, এটাও আঁকতে পারবা। এই যে দেখো, এটা আরেকটা বেনজিন, দেখো দুই পাশে দুইটা বেনজিন আছে, মাঝখানে একটা সিএইচ মূলক আছে। এটার নাম হচ্ছে ডাইফিনাইল মিথেন। বিকজ অফ বেনজিন যে, যদি বেনজিন, এটা হচ্ছে বেনজিন, খেয়াল রাখো, এটা হচ্ছে বেনজিন। বেনজিন মানে কি বলতে পারো? প্রতিটা পয়েন্টে, একটা বেনজিনের প্রতিটা পয়েন্টে কি আছে? সিএইচ। ভেরি গুড, প্রতিটা পয়েন্টে সিএইচ আছে। এটা কিন্তু দেখা যায় না, আমরা উল্লেখ করি না এখানে, কিন্তু প্রতিটা পয়েন্টে কি থাকে? একটা করে সিএইচ আছে। যখনই আমরা এরকম একটা দাগ দিব, তখন বুঝতে হবে কি জানো? এখান থেকে এই একটা কর্নার থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, চলে গিয়ে এইখানে একটা বন্ধন তৈরি হয়েছে, এখন সে এখানে তার ফাঁকা তৈরি হয়েছে, এখানে সে একটা যৌগকে গ্রহণ করতে পারবে। এটাকে বলা হয় মূলক, বেনজিন মূলক। এই যে বেনজিন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায়, তখন যে মূলকটা তৈরি হয়, এটা নাম হচ্ছে ফিনাইল মূলক। মনে রাখবা, ফিনাইলের নাম শুনছো তোমরা সবাই, এটা হচ্ছে ফিনাইল মূলক। বুঝতে পেরেছো? তাহলে এখানে ফিনাইল কয়টা আছে দেখো তো, এখানে একটা ফিনাইল, এখানে আরেকটা দুইটা। ফিনাইল। তাহলে ডাইফিনাইল মিথেন, মিথেনের সাথে দুইটা ফিনাইল যুক্ত হয়েছে, তারপর আমরা বলতে পারি ডাইফিনাইল মিথেন। যদি মিথেনের সাথে দুইটা ক্লোরিন যুক্ত হইতো, তাহলে আমরা কি বলতাম? ডাইক্লোরোমিথেন। তাহলে এখন মিথেনের সাথে ডাইক্লোরো। মিথেন, এখন মিথেনের সাথে যদি দুটো ফিনাইল মূলক যুক্ত হয়, তাহলে আমরা কি বলবো? ডাইফিনাইল মিথেন। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বলো। বুঝছি স্যার। এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ সংজ্ঞা মতে। এখন বলতে পারো স্যার, সবই তো বুঝলাম, কার্বন গঠিত যৌগ, সাইক্লিক কম্পাউন্ড, কিন্তু বৈশিষ্ট্য কি, অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো কি? সবর করো, হ্যাঁ, আমরা আসতেছি অ্যারোমেটিক বৈশিষ্ট্য কি। আগে কিছু যৌগ দেখে নেই, আগে না দর্শনদারি, তারপর না গুণ বিচারি, নাকি আগে গুণ বিচার করবা? না স্যার, আগে আগে তো দর্শক। দেখবা, তারপর না গুণ। ভাই মাউস স্পিকার বন্ধ করে নাও। হ্যাঁ দেখো, না আমি মিউট করে দিছি। দেখো, এখন দেখো, আমরা এটা বুঝলাম, ঠিক আছে। এখন চলো আমরা পরবর্তী ইয়াতে যাই। এখন আমরা আসলে দেখি, প্রবলেম হয়ে গেল যখন সময় বাড়তে থাকে, আরো প্রায় 50-60 বছর পরে বেনজিনের বৈশিষ্ট্য প্রকাশ করে। আমরা প্রথম ধারণা করছি কি, কার্বন এবং হাইড্রোজেন গঠিত সাইক্লিক যৌগ, যাদের অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কিন্তু আমরা তারও কিছুদিন পরে আরো কিছু অ্যারোমেটিক যৌগ, যখন যুগে 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 আরো কিছু অ্যারোমেটিক যৌগ আবিষ্কার হতে থাকলো, তখন দেখলো যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও কিছু অ্যারোমেটিক যৌগ আছে। প্রথম ধারণা করা তো মিনিমাম অ্যারোমেটিক যৌগের
সর্বনিম্ন যে সদস্য সেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। খেয়াল করো, সর্বনিম্ন যে সদস্য সেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, এটা ধারণা করা হতো। কিন্তু যখন আস্তে আস্তে আরো কিছু অ্যারোমেটিক যৌগ আবিষ্কৃত হলো, তখন দেখলো যে না, সব অ্যারোমেটিক যৌগই 6 কার্বন বিশিষ্ট না, কারণ আরো কিছু যৌগ ওরা পেলো যেগুলোর বৈশিষ্ট্য অ্যারোমেটিক বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। বুঝতে পেরেছো? অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, বেনজিনের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে, কিন্তু তারা 6 কার্বন বিশিষ্ট না। তাদের ভিতরে কার্বন হাইড্রোজেন ছাড়াও তৃতীয় কোনো পরমাণু বিদ্যমান। তখন এতদিন পর্যন্ত যে অ্যারোমেটিক যৌগের যে সংজ্ঞাটা চলে আসছিল, তখন সংজ্ঞাতে পরিবর্তন আনা লাগলো। বুঝতে পেরেছো? কারণ এতদিন পর্যন্ত ছিল কি, বেনজিনের জাতক যারা আছে, যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা আছে, যাদের ভিতরে অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কিন্তু পরে তো দেখলো যে না, বেনজিনের জাতক ছাড়াও অ্যারোমেটিক যৌগ পাওয়া গেছে, যারা অ্যারোমেটিক বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু যাদের কার্বন 6টা না, যাদের ভিতরে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কিছু আছে। তাহলে আমরা দেখি, এই যে একটা যৌগ, এখানে 6টা কার্বন না, দেখো কার্বন কয়টা? 5টা। এবং কার্বন হাইড্রোজেন ছাড়াও কি আছে এখানে? নাইট্রোজেন। নাইট্রোজেন। এইটার নাম হচ্ছে পিরিডিন। সবাই লিখে নাও, এই যৌগটার নাম হচ্ছে পিরিডিন। ঠিক আছে? এটাকে এভাবে আঁকা যায়। তোমরা যদি বেনজিনের মতো করে যদি দিতে চাও, তাহলে এটাকে এভাবে লিখবা, নিচে নাইট্রোজেন লিখবা। ঠিক আছে? এটা হচ্ছে পিরিডিন, এটা হচ্ছে পিরিডিন। এখানে দেখো, এখানে আর এখানে কিন্তু 5 সদস্য বিশিষ্ট, ওইটা ছিল 6, বেনজিন ছিল 6 সদস্য বিশিষ্ট, পিরিডিন ছিল 6 সদস্য বিশিষ্ট, কিন্তু এটা হচ্ছে 5 সদস্য বিশিষ্ট। কার্বন 4টা এবং ওর সাথে সালফার, 5টি পরমাণু নিয়ে তৈরি হলো। ঠিক আছে? তার মানে পরে ওরা দেখলো, ল্যাবরেটরিতে আবিষ্কার করার পর টেস্ট করে দেখলো যে না, এর ভিতরে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান, বাট ও কিন্তু বেনজিনের জাতক না, ওর নাম হচ্ছে থায়োফিন। স্যার এই নাইট্রোজেনের নিচে দুইটা ডট কেন? হ্যাঁ, নাইট্রোজেনের ডট হচ্ছে, নাইট্রোজেনের নাইট্রোজেন হচ্ছে 3টা বন্ধন। দেখো নাইট্রোজেনের হচ্ছে 1 2 3টা বন্ধন থাকে। ঠিক আছে? আর এখানে এক জোড়া লোন পেয়ার থাকে নাইট্রোজেনের সব সময়, মুক্তমূলক, তাই না? এই লোন পেয়ারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এর ডট না, এটা হলো নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন। নাইট্রোজেন সর্ববহিস্তরে কত থাকে বলো তো? নাইট্রোজেন সর্ববহিস্তরে কয়টা থাকে? 5টা না ইলেকট্রন? জি স্যার। 5টা থাকে। হ্যাঁ, 5টা ইলেকট্রনকে আমরা এইভাবে ভাগ করি না, দেখো এগুলো তো পরে থাকার কথা। 5টা ইলেকট্রন, 1 2 3, আর এখানে 2টা, এই 5টা, এই একটার সাথে আরেকটা ধরো হাইড্রোজেন বন্ধন তৈরি করলো, এটার সাথে আরেকটা হাইড্রোজেন বন্ধন তৈরি করলো, এটার সাথে ধরো আরেকটা হাইড্রোজেন, কারণ আমরা যে 2টা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন, এর বন্ধন তৈরি করলো, তাহলে একটা বন্ধন, 2টা বন্ধন, 3টা বন্ধন, যে কোনো 3টা বন্ধন। আর এই 2টা কি লোন পেয়ার থেকে যায় না ওর? দেখো এখানেও স্যার। নাইট্রোজেনের 3টা হাত, এদিকে একটা হাত, এদিকে হচ্ছে 2টা হাত, এই যে 3টা হাত হলো, তারপরে এই যে লোন পেয়ারটা থেকে যাচ্ছে। বুঝতে পেরেছো? সেজন্য নাইট্রোজেন অ্যাকচুয়ালি লোন পেয়ারটা দেওয়া। ক্লিয়ার? পিরিডিনের স্ট্রাকচারটা তোমরা আঁকো। তারপর হচ্ছে থায়োফিন। থায়োফিনের স্ট্রাকচার এই পিঠার মতো এইভাবে না এঁকে তোমরা এইভাবে আঁকতে পারো থায়োফিনটাকে, তাহলে এইভাবে আঁকবা। থায়োফিনটাকে এইভাবে দেওয়া যায়, এই আগে একটা চতুর্ভুজের মতো দিবা, দিয়ে এখানে সালফার, এখানে সালফার যুক্ত করে দিবা, এটা হচ্ছে থায়োফিন। বুঝতে পেরেছো? আর যেখানে কিছু থাকবে না, প্রতিটা কর্নারে সিএইচ থাকবে, সিএইচ থাকবে, আর এখানে এই ডাবল বন্ড, এটা হচ্ছে থায়োফিন। ঠিক আছে? তাহলে থায়োফিনটা আমরা বুঝলাম, এভাবে লেখা যায় থায়োফিনকে। তাহলে থায়োফিন কি? একটা অ্যারোমেটিক যৌগ, বাট থায়োফিনের গন্ধ হচ্ছে বিশ্রী গন্ধ, পিরিডিনের গন্ধ খুব বাজে। তার মানে এই যে অ্যারোমা যে নামকরণটা আসলো, তাহলে অ্যারোমার কোনো ইজ্জত থাকলো এখানে বলো? না। স্যার প্রথম দিকে অ্যাকচুয়ালি এট ফার্স্ট, ভেরি ফার্স্ট যে যৌগটা আবিষ্কার করা হয়েছে, ওই যৌগটা ছিল সুগন্ধযুক্ত, সেজন্য ওইখান থেকে যে নামটা তৈরি হয়ে আসছে ওইটাই আছে। ঠিক আছে? তো ব্যাপারটা ওইখান থেকে আসছে, আর কিছু না। সেজন্য দেখা যাচ্ছে অ্যারোমেটিক যৌগ হলেই যে এখন সুগন্ধযুক্ত যৌগ হতে হবে, নট দ্যাট। বিশ্রী গন্ধ আছে। আতর আলী, একজন ভদ্রলোকের নাম আতর আলী, ওর গায়ে যে সবসময় আতরের গন্ধ করবে এমন কোনো কথা আছে? না স্যার। হ্যাঁ,
বুঝতে হবে তো, আতর আলীর শরীরে সবসময় আতরের গন্ধ থাকবে না, এটাও মনে রাখবা যে অ্যারোমেটিক যৌগে সবসময় অ্যারোমা থাকবে না। ঠিক আছে, থায়োফিন এই যে আরেকটা যৌগ, সেম সেম ভাবে তোমরা আঁকবা, শুধু অক্সিজেন। ওর নাম হচ্ছে ফিউরান, তোমরা নাম শুনে থাকবা, ওর নাম হচ্ছে ফিউরান। ফিউরানকে এভাবে আঁকা যায়, সেম ভাবে আঁকবা, শুধু এখানে অক্সিজেন দিব, এটা হলো ফিউরান। ঠিক আছে, এটা ফিউরান। এইটা দেখো এখানে অ্যান ছিল, এখানে শুধু অ্যান ছিল, এখানে শুধু অ্যান ছিল, এখানে তোমরা দেখো এটাতে শুধু অ্যান ছিল, আর এটা থেকে অ্যানের সাথে কি আছে, একটা এইচ। দ্যাটস ওয়াই নাইট্রোজেনের হাত কয়টা আমাকে বলো তো? 3টা। এইখানে আছে একটা, এই যে 2টা, এই যে 3টা, এখানেও 3টা হাত, একটা হাইড্রোজেন দিলাম। তাহলে এইখানে যে একটা ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডটা এখানে আর নাই, কারণ 3টা হাতকে আমার ফুলফিল করতে হবে। তাহলে এখানেও 3টা হাত। তাহলে এই যৌগটা, এটাও একটা জৈব যৌগ, ওর নাম হচ্ছে পাইরল। নাম শুনছো পাইরল? ওর নাম হচ্ছে পাইরল। বুঝতে পেরেছো? এই যৌগটা আঁকতে হয় এভাবে, পাইরলটাকে এভাবে আঁকবা তোমরা সবাই, দেখবা খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ পাইরল। এভাবে থাকে পাইরল। বুঝতে পেরেছো পাইরলটা কিভাবে থাকে? আঁকতে পারবা? জি স্যার। আঁকো এগুলো সবাই। স্যার আপনি মিউট হয়ে গেছেন। এগুলো সবগুলো খাতায় তোমরা তুলছো? একটা বাকি আছে। স্যার একটা বাকি আছে। হ্যাঁ তুলো, ইয়া করো না, তাহলে তোমাদের এগুলো দেখা যাবে যে প্র্যাকটিসও হয়ে যাবে। আমরা বুঝতেছি যে অ্যারোমেটিক যৌগ, তার মানে এখন কি, এখন তোমরা ফিল করতেছো কি যে অ্যারোমেটিক যৌগের যে আগের যে সংজ্ঞা, ওই সংজ্ঞা বললে কি হবে? অ্যারোমেটিক যৌগটা বা আগের যে কথাটা ছিল যে বেঞ্জিনের জাতক এবং যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা আছে তারাই অ্যারোমেটিক যৌগ, এই কথা বললে কি এখন হবে? কারণ এখানে তো কেউ তো বেঞ্জিনের জাতক না, এবং কেউ 6 কার্বন বিশিষ্ট না, এবং কার্বন এবং হাইড্রোজেন যুক্ত না। এখানে সবাই কি কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও এখানে আছে। তো এদের আরেকটা নাম আছে, এদের নাম হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড বা অ্যারোমেটিক যৌগ, লিখে নিতে পারো। এদের একটা নাম হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হেটারো, আচ্ছা আমি ইংলিশে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এদের নাম হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। বুঝতে পেরেছো? তাহলে এখন চলো এটার তাহলে সংজ্ঞাটা, তাহলে নতুন একটা সংজ্ঞা। তাহলে অ্যারোমেটিক যৌগ চিনার জন্য প্রথমত কি বেনজিন হতে হবে এমন কোনো কথা না, কার্বন হাইড্রোজেন থাকতে হবে এমন কোনো কথা না। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বেনজিন হতে হবে, বেনজিনের মতো 6 কার্বন বিশিষ্ট হতে হবে এমন কোনো কথা নাই, বেনজিনের জাতক হতে হবে এমন কোনো কথা নাই, তাহলে কার্বন হাইড্রোজেন থাকতে হবে এমন কোনো কথা নাই। তার মানে স্ট্যান্ডার্ড যুগ উপযোগী একটা সংজ্ঞা দেওয়া দরকার আমাদের এখন। তো কিভাবে বা বুঝবো হ্যাঁ বুঝি নাই, কি বললা বলো? আমরা তাহলে চিনবো কিভাবে যে এটা অ্যারোমেটিক যৌগ? হ্যাঁ এটা সবুর করো না, সবুর করো, আস্তে আস্তে আমরা আসতেছি, ধাপে ধাপে চিনাবো, সমস্যা নাই। এই তো এখন তো আমরা চলে আসছি। তার মানে দেখো নিচে কি লেখা, যেসব মানে বেঞ্জিন হতে হলে বলয় লাগবে, বলয় মানে কি চক্র, তার মানে বেঞ্জিন হতে হলে চক্র লাগবে, অ্যারোমেটিক বৈশিষ্ট্য লাগবে। তার সাথে কি লাগবে দেখো, যেসব বলয় গঠনকারী পরমাণু সমূহের, এই যে এগুলি কি পরমাণু না? এরা কি গঠন করছে? বলয় গঠন করছে। যেসব বলয় গঠনকারী পরমাণু সমূহের 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি হয় তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের লেটেস্ট ধারণা। বুঝতে পেরেছো? তার মানে দেখো এখানে কিন্তু বেনজিনের কথা বলা নাই,
6 কার্বন বিশিষ্ট কার্বন এবং হাইড্রোজেনের কথা বলা নাই, আগে যে তথ্য আগে যে ধারণা ছিল অ্যারোমেটিক যৌগের ওই ধারণা থেকে বের হয়ে এখন অ্যারোমেটিক যৌগে আগে কি বলছিল যে অ্যারোমেটিক যৌগকে চিনতে হলে আপনাদের বুঝতে হবে কি এটা মানে কার্বন এবং হাইড্রোজেন যৌগ কার্বোসাইক্লিক কম্পাউন্ড কিনা বুঝতে হবে, তার অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে কিনা বুঝতে হবে, তারপর বুঝতে হবে ওটা বেনজিন কিনা ও বেনজিনের জাতক কিনা এটা বুঝতে হবে, ওর বিশেষ ধরনের অসম্পৃক্ততা আছে কিনা এগুলো বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন এটা অ্যারোমেটিক যৌগ। সকল ধারণা চেঞ্জ করে দিচ্ছে, ধারণা চেঞ্জ করে এখন বলছেন না নতুন আরো কিছু অ্যারোমেটিক যৌগ আবিষ্কার করা হয়েছে, হওয়ার পরে আগের যে সংজ্ঞাগুলো ছিল সংজ্ঞাগুলো বাদ হয়ে গেছে, বলছে না তাহলে ওই আগের সংজ্ঞা তো টিকবে না। তখন নতুন যে ধারণা আসছে অ্যারোমেটিক যৌগের ব্যাপারে সেই ধারণাটা হচ্ছে যেসব বলয় গঠনকারী পরমাণু সমূহের 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন দ্বারা, সঞ্চারণশীল মানে হচ্ছে মুভেবল, যেগুলো মুভ করে, ঠিক আছে, মানে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি হয়। পরমাণু যুক্ত হয়ে যে অরবিটাল গঠন করে সেটা হচ্ছে আণবিক অরবিটাল, যে আণবিক অরবিটাল সৃষ্টি হয় তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। বুঝতে পেরেছো এখন? তার মানে অ্যারোমেটিক যৌগের আগের ধারণাগুলো এখন আর নাই। আগে তোমরা যেগুলো দেখে আসলা কার্বন হাইড্রোজেন হতে হবে নট নেসেসারি, বেনজিন হতে হবে নট নেসেসারি, বেনজিনের জাতক হতে হবে নট নেসেসারি। এখন একটাই নেসেসারি, অ্যারোমেটিক যৌগ চেনার একটাই উপায়, যে বলয়টা গঠন হবে সেই বলয়ে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা সেটা যদি আমি কনফার্ম করতে পারি তাহলে বুঝে নেব সেটা অ্যারোমেটিক যৌগ। কথা বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে স্যার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন কিভাবে নির্ণয় করব, এটা আমরা আসবো আজকে আলোচনা, সেটা থাকবে। তারা আজকের এখন থেকে যে আলোচনা আমরা করব এই আলোচনায় দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আমরা বেনজিনকে কিভাবে চিনবো, সরি অ্যারোমেটিক যৌগকে কিভাবে চিনবো। আজকে শুধু অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব, কালকে অ্যারোমেটিক যৌগের একটা পার্ট বেনজিন নিয়ে আলোচনা করব নেক্সট দিন, ঠিক আছে? তাহলে আমরা এখন আমরা অ্যারোমেটিক যৌগ চিনার আমাদের উপায় কি বলতো? যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। হ্যাঁ, যে চক্রের ভিতরে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে তারাই হচ্ছে বেনজিন, আর কোনো কথা নাই, কথা স্যার, ছাড়া। যদি পরীক্ষায় আসে অ্যারোমেটিক যৌগ কাকে বলে তাহলে আমরা কোন সংখ্যাটা দেব? এটা দিতে পারো, তার আগেরটা দিতে পারো, এটাই বেস্ট হবে, ঠিক আছে? এটা লেটেস্ট, এটা তো হয়তো ভালো, এটা দিলেও যে ভুল তা কিন্তু না, বাট মডার্ন না আর কি। এখন দেখো তাহলে আমরা চলে যাই, এটা স্যার সংখ্যাটা পাই ইলেকট্রন বলতে কি বুঝাইছে? পাই ইলেকট্রন বলতে আমরা বোঝাবো, তাও একটু বলে নেই যেহেতু কথা বলছো। পাই ইলেকট্রন মানে বোঝাচ্ছে হচ্ছে সিগমা বন্ধন গঠন করার পর, সিগমা বন্ধন গঠন করার পর লম্বালম্বি ভাবে যে পাই বন্ধন গঠিত হয়। মোট কথা পাই ইলেকট্রন মানে ডাবল বন্ড, মনে রাখতে হবে পাই ইলেকট্রন মানে ডাবল বন্ড। যাদের পাই ইলেকট্রন আছে, যাদের ডাবল বন্ধন আছে, হ্যাঁ, এই শুধু ডাবল বন্ধনটা শুধু ফিক্সড না, ডাবল পাই ইলেকট্রনটা শুধু ফিক্সড না, পাই ইলেকট্রনটা কি সঞ্চালনশীল। যেমন দেখো এই যৌগটার নাম কি বলতো? এই যৌগটার নাম কি? নাম কি যৌগটার? ইথেন। স্যার কি নাম? ইথিন। এখানে পাই বন্ধন আছে না, এই যে পাই ইলেকট্রন আছে না, একটা সিগমা একটা পাই, তাই না? স্যার, এখানে পাই আছে, বাট এই পাই সঞ্চালনশীল না, এই ইলেকট্রনটা স্থির এক জায়গায় ফিক্সড অবস্থায় আছে, ঠিক আছে? দেখো তুমি যদি একটা ফিক্সড জায়গায় থাকে তাহলে কিন্তু সে মুভ করতে পারতেছে না, যদি একটা সার্কেল থাকে, হ্যাঁ, একটা চক্র থাকে তাহলে চক্রে কিন্তু মুভ করতে পারতেছে, ওই ইলেকট্রনগুলো অ্যারোমেটিক যৌগের ইলেকট্রনগুলো মুভ করতে পারে, সেজন্য ওটা হলো সঞ্চারণশীল। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করবো, পাই ইলেকট্রন নিয়ে আলোচনা করবো, চিন্তার কোনো কারণ নাই। চলো এখন আমরা অ্যারোমেটিক যৌগের কিছু যৌগ আমরা শিখি এবং কিছু যৌগের নাম জানি, তারপরে অ্যারোমেটিক যৌগের লাস্টে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে শেষ করে দিব আজকের আলোচনা। অ্যারোমেটিক যৌগের কিছু নাম লিখে নাও, আমরা এই কিছু অ্যারোমেটিক যৌগ দেখি। প্রথমটার নাম কি? টলুইন। টলুইন বা মিথাইল বেনজিনও বলা যেতে পারে, ঠিক আছে? আমি বললাম না যে 1 মিথাইল বেনজিন বলা যেতে পারে
অথবা মিথাইল বেনজিন বলা যেতে পারে। তৃতীয়টার নাম হচ্ছে কি বলতো, যদি তোমাকে বলো এখানে 1 2 1 3 4 5 6 1 3 Di- ডাইমিথাইল বেনজিন, 1,3 dimethyl বেনজিন বেনজিন 1,3 dimethyl benzene. অথবা 3 মিথাইল টলুইন, অথবা আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে অ্যামজাইলিন। ঠিক আছে, এখন জাইলিন মনে রাখতে হবে, দুইটা মিথাইল মূলক যদি বেনজিনে থাকে তার বাণিজ্যিক নাম হচ্ছে জাইলিন। তার মানে এম দ্বারা কি বোঝাচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এম দ্বারা কি বোঝাচ্ছে, ধরো এটা একটা বেনজিন, বুঝো এটা হচ্ছে এখানে একটা মিথাইল মূলক যুক্ত, তাহলে যেখানে মূলক যুক্ত হবে সেটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6। তার মানে 1 থেকে 4 পর্যন্ত তুমি যদি এদিক থেকে হিসাব করো তাহলে এভাবে, আর যদি এদিক থেকে হিসাব করে আসতো তাহলে এইটাকে 2 বলা যেত না, 6 কে 2 বলা যেত না, 5 কে 3 বলা যেত। তার মানে 2 এবং 6 হচ্ছে সিমিলার। তার মানে বাম পাশের গুলো বাদ দাও, 1 2 3 4 এভাবে যদি হিসাব করো তাহলে 2 নাম্বার কার্বনে যদি 2 নাম্বার যে পজিশন, ঠিক আছে, এই পজিশন নাম হচ্ছে অর্থ পজিশন, ORTH, অর্থ। 2 নাম্বার যে পজিশন বেনজিনের, এই পজিশন অর্থ পজিশন, এটাকে ও দ্বারা চিহ্নিত করা হয়। 3 নাম্বার যে পজিশন, এই পজিশন নাম হচ্ছে মেটা পজিশন, META, মেটা, ওকে এম দ্বারা প্রকাশ করা হয়। 4 নাম্বার যে বেনজিনের পজিশন, ওর নাম হচ্ছে প্যারা পজিশন, PARA, প্যারা, ওকে পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের জাইলিনের এম দ্বারা বোঝাচ্ছে কি এম জাইলিন না, এটাকে বলে মেটা জাইলিন। এম কে আমরা কি পড়বো এখন থেকে, মেটা জাইলিন পড়বো, এম কে মেটা পড়বো, পি কে প্যারা পড়বো, ওকে অর্থ পড়বো। হ্যাঁ, যেমন আমি যদি ধরো আমি যদি এইখানে যদি আমি ক্লোরিন দিতাম তাহলে কি হইতো, এটা কি পজিশন, অর্থ পজিশন, এটা হলো অর্থ পজিশন। তাহলে আমি যৌগটার নাম কি লিখতাম, অর্থ ক্লোরো টলুইন। বুঝতে পেরেছো, ক্লোরিন কোন পজিশনে আছে, অর্থ পজিশনে আছে, বা অর্থ ক্লোরো টলুইন বলতাম, অথবা যদি আমরা ইউপেক পদ্ধতিতে বলতাম তাহলে বলতাম হচ্ছে 2 মিথাইল 2 ক্লোরো 1 মিথাইল বেনজিন। বুঝতে পেরেছো, তোমার নাম একটা লিখো কোনো প্রবলেম নাই, কিন্তু একাধিক নাম জানতে হবে, কারণ পরীক্ষায় কোন নাম কখন দিয়ে দেয় তুমি যৌগটা তো চিনতে হবে। এটা নাম হচ্ছে অর্থ ক্লোরো টলুইন। এই ক্লোরিনটা যদি এই পজিশনে থাকতো তাহলে কি হইতো, এম এর ওর জায়গায় হয়তো এম, মেটা ক্লোরো টলুইন। এই ক্লোরিনটা যদি এই পজিশনে থাকতো তাহলে কি হতো, পি, প্যারা ক্লোরোটলুইন বা পি ক্লোরোটলুইন। বুঝতে পেরেছো, আমরা আরো শিখবো সামনে। ওর নাম হচ্ছে ন্যাফথালিন, এটা আগেই শিখছি সেজন্য কুইক চলে যাচ্ছি। ওর নাম হচ্ছে অ্যানথ্রাসিন। তারপর আসো, এইটার নাম কি, দেখো পাশাপাশি 3টা বৃত্ত বেনজিন যদি থাকে তাহলে হচ্ছে অ্যানথ্রাসিন। 2টা বেনজিন এবং তার মাথার উপরে যদি আরেকটা বেনজিন থাকে তাহলে ওর নাম হচ্ছে, মনে রাখবা, ফিনানথ্রিন। লিখে রাখো, ওর নাম হচ্ছে ফিনানথ্রিন। ওর নাম কি, ফিনানথ্রিন। যেগুলো এমসিকিউতে আসে আর কি, দিয়ে বলে এটা নাম কি বা এটা সংকেতটা কি, সংকেত আসে না, নামে আসে, যোগ দিয়ে বলে নাম আসতে হয়। এটা নাম ফিনানথ্রিন। আচ্ছা, এখানে ফিনাইল, এই বেনজিনের মূলককে কি বলা হয়, এই বেনজিনের যে মূলক, এই মূলকটার নাম কি, ফিনাইল মূলক। তাহলে এখানে ফিনাইল কয়টা, 2টা, সেজন্য ওর নাম হচ্ছে বাইফিনাইল। বাই মানে কি 2 না, যোগটার নাম হচ্ছে বাইফিনাইল। 2টা কিভাবে, এই যে এইখানে একটা ফিনাইল মূলক, এখানে একটা ফিনাইল মূলক, এটা হলো একটা ড্রামবেলের মতো, মাঝখানে যদি ড্রামবেল দিয়ে যদি এরকম উঠানামা করো তাহলে একটা ব্যায়ামের মতো হয়ে গেল না। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা হচ্ছে বাইফিনাইল। বুঝতে পেরেছো, যৌগটা বাইফিনাইল। তাহলে চলো আমরা এইখানে আর কিছু বাকি আছে কিনা, বুঝো নাই এরকম কিছু আছে এখানে না বোঝার মতো, আমি মনে করি কিছু নাই। ঠিক আছে, আর বৃত্তটা আর ওই যে স্যার 3টা করা মানে এগুলো কি সেম? হ্যাঁ, এটা আমরা দেখাবো, সবগুলো কি বেনজিন? এটা আজকে দেখাবো। আমরা যখন বেনজিন পড়বো তখন আরো দেখাবো
বাট আজকে আমরা অ্যারোমেটিক যৌগ পড়ছি। অ্যারোমেটিক যৌগ ধরো উত্তরাতে অনেকগুলো কলেজ আছে, তার ভিতরে একটা কলেজ হচ্ছে উত্তরা মডেল কলেজ। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগে অনেক ধরনের যৌগ আছে, তার ভিতরে একটা যৌগ হচ্ছে বেনজিন। আমরা বেনজিন নিয়ে স্পেসিফিক ভাবে যখন পড়বো তখন এই জিনিসটা আরো ডিটেল জানবো। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? স্যার মিথাইল বেনজিনের যে নামগুলো একবার বলবেন? হ্যাঁ স্যার মিথাইল বেনজিনের যে নামগুলো এগুলো একবার বলবেন একটু? এই যে এখানে তো লিখাই আছে, দেখো মিথাইল বেনজিন। যদি এখানে হচ্ছে 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশনের নাম কি বলো তো? 2 নাম্বার পজিশনের নাম কি বেনজিনের? অর্থ পজিশন, ডাই মিথাইল অর্থ অর্থ। 3 নাম্বার পজিশনের নাম কি? মেটা। মেটা মেটা 4 নাম্বার পজিশনের নাম কি? প্যারা। মনে রাখতে হবে অর্থ মানে নিকটবর্তী, এটা বাংলা মিনিংটা লিখে নিতে পারো। অর্থ মানে নিকটবর্তী, প্যারা মানে দূরবর্তী, আর মেটা মানে মধ্যবর্তী। ঠিক আছে, অর্থ এবং প্যারার মাঝখানে থাকে মেটা, মনে রাখবে এইভাবে। ঠিক আছে, অর্থ মানে কি? 5-6 স্যার স্যার 5-6 পজিশনের নাম নেই? আচ্ছা 5-6 পজিশন তো, কিন্তু 2 এর পজিশনের যে নাম 6 পজিশনের একই নাম। আমি কি বললাম যে আমরা যদি এই বেনজিনটাকে যদি এইভাবে নামকরণ করতাম, আমরা যদি এদিক থেকে নামকরণ করি বেনজিনটাকে, তাহলে ধরো তুমি বেনজিনটাকে ধরো তুমি নামকরণ করলা, একজন বললো যে না আমি 1 2 1 2 3 আমি এইভাবে নামকরণ করব, প্রবলেম তো নাই। কিন্তু সেজন্য হচ্ছে কি হবে? 2 এবং 6 সিমিলার, 3 এবং 5 একই। 3 এর পজিশনের যে নাম 5 এর পজিশনের একই নাম। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? ক্লোরিন এখানে থাকা যে কথা, ক্লোরিন এখানে থাকা একই কথা। এটা কি বাইফিনাইল নাকি ডাইফিনাইল? বাই বাই বি আর আমরা আই। তো জানি ডাই মানেও 2। বাই হ্যাঁ, বাই ডাই মানে 2, বায়ো মানে 2, বাইসাইকেল। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে চলো আমরা, আচ্ছা আর এটা তোমরা যারা কিছু মিস করছো, এটা তো এই যে আজকে যে লেকচার, এটা তো তোমরা পাইই যাবে, তোমাদেরকে দিয়ে দিব, এত ওয়ারিড হওয়ার কিছু নাই। এটা তোমরা ভিডিওতে পাবা, আবার এই পিডিএফটাও তোমরা পাবা, অতএব এত ওয়ারিড হওয়ার কিছু নাই। ঠিক আছে, তোমরা যেটা পড়বা একটু পরপর আমাকে সময়টা বলবা, বিকজ আমার রুমের যে ঘড়ি ব্যাটারি নাই, আমি দেখতে পাচ্ছি না। আর আমার কম্পিউটারে যখন পড়াই স্যার এখন 10টা বাজে। স্যার এখন 10টা বাজে। আমরা 11টা পর্যন্ত সময় পাবো নাকি? না 10:40 পর্যন্ত। স্যার ডাই মানেও তো 2, বাই মানেও 2, তাহলে আমরা কি এখানে ডাই? আচ্ছা আচ্ছা, যখন মূলক হিসেবে থাকবে, যখন আমরা এটাকে ধরো এখানে যদি আমি এইভাবে দিতাম, দেখো CH2 যদি এখানে একটা ফিনাইল মূলক থাকতো, তখন হচ্ছে তখন আমরা বলতাম ডাইফিনাইল মিথাইল, তখন কিন্তু এটা মূলক। আর এটা কিন্তু দুইটা একটা যৌগ, এটা দুইটা মিলেই কিন্তু একটা যৌগ, সেই জন্য আমরা যৌগটার নাম বলতেছি বাইফিনাইল। বুঝতে পেরেছো? ও বুঝছি, মূলক থাকলে এখানে ডাই ইউজ করব। হ্যাঁ, ডাইক্লোরোমিথেন বা ডাইক্লোরোইথেন, ডাইক্লোরোপ্রোপেন, তখন ডাই। আর যদি ধরো দুইটা ফিনাইল মূলক আছে এখানে, তাহলে বাইফিনাইল, একসাথে দুইটা মিলে একটা যৌগ হলো আর কি। বুঝতে পেরেছো? এখানে কোনো প্রতিস্থাপক হিসেবে নাই, সাবস্টিটিউয়েন্ট হিসেবে নাই। ওকে, আমরা এটা বুঝছি অ্যারোমেটিক যৌগের নাম। আরো অ্যারোমেটিক যৌগ আছে, আরো কিছু অ্যারোমেটিক যৌগ আমরা দেখি। ব্যাস, প্রথমটার নাম কি? 1-ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। এই যে উপরে যে যৌগটা লিখছি এটার নাম কি? ক্লোরোমিথেন, তাই না? তাহলে এখন এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। 1 বলা দরকার নাই, কারণ ক্লোরিন যদি এই পজিশনে না যুক্ত হয়ে এই পজিশনে যুক্ত হতো, তাহলে এই পজিশনটাকে আমরা 1 ধরতাম। বুঝতে পেরেছো কথাটা? মানে ক্লোরিন প্রথম তো আর 1 2 3 বলতে কিছু নাই। প্রথম যখন কিছুই থাকবে না, ধরো একটা ক্লাসে কেউ নাই, তুমি প্রথম গিয়ে বসছো, তাহলে তুমি ফার্স্ট, তোমার পজিশনকে 1 নাম্বার আমি ধরে নিলাম। এখন তুমি যদি এখানে না বসে তুমি যদি এই বেঞ্চে বসতা, তাহলে আমি এই পজিশনকে 1 নাম্বার ধরে নিতাম, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এভাবে এভাবে যেতাম। বুঝতে পেরেছো কথাটা নাকি বুঝো নাই?
জি স্যার বুঝছি। আচ্ছা এখন দেখো এখানে দেখো মিথাইল বসার কথা ছিল উপরে, মিথাইল এখানে বসে, তাহলে এখানে আমরা দিলাম 1 2 3 4 5 6। তাহলে যদি হয় ওর ক্লোরোবেনজিন, ওর নাম হচ্ছে প্যারাক্লোরোটোলুইন। দেখো এটা কিন্তু টোলুইন, বেসিক্যালি হচ্ছে টোলুইন। তোমরা একটু আগে দেখছো টোলুইন CH3 তে উপরে থাকে, তোমরা এইভাবে দেখে আসছো, তোমরা দেখে আসছো এটাকে উপরে থাকলে টোলুইন, কোনো প্রবলেম নাই। তাহলে এটাকে এক ধরলাম, যদি নিচে থাকে তখন এটাকে এক ধরবো। আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা? ও যেখানে থাকবে সেখানে। তাহলে এই পজিশনটাকে 4 নাম্বার পজিশনকে কি বলা হয়? প্যারা। প্যারা। সেজন্য দেখো প্যারা ক্লোরোটোলুইন অথবা 4 ক্লোরোটোলুইন অথবা 1 মিথাইল 4 ক্লোরোবেনজিন, যেভাবে আমরা বলি না কেন প্রবলেম নাই। তাহলে এখন পি দিয়েই নামটা মনে রাখো, প্যারা ক্লোরোটোলুইন। টোলুইনের 4 নাম্বার কার্বনে বা প্যারা পজিশনে আছে হচ্ছে ক্লোরিন। পরে যৌগটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। দেখো নাইট্রো, এটা 1 নাম্বার, যখন নাইট্রো যদি এখানে যুক্ত হতো এটাকে 1 দিতাম, তাহলে এটা 1 2 3 4 5 6। এটা কি পজিশন? মেটা পজিশন না? মেটা স্যার। মেটা পজিশন। তাহলে এম নাইট্রোবেনজিন, ঠিক আছে? মেটা পজিশনে নাইট্রো আছে, ঠিক আছে? এটাকে এভাবে বলা যায়। তারপর যেটাকে এই যৌগটাকে বলে এনিলিন। বেনজিনের সাথে যদি এমিনো মূলক থাকে তাহলে এই যৌগটার নাম কি? এনিলিন। এনিলিন। মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ যৌগ এনিলিন। যদি এমিনো মূলক থাকে, এমিন থাকে, এটা হচ্ছে হ্যাঁ এমিনো মূলক, যদি এমিনো মূলক থাকে তাহলে এটার নাম হচ্ছে এনিলিন, ঠিক আছে? এটার নাম হচ্ছে এনিলিন অথবা মিথাইল এমিনও বলা যেতে পারে, অথবা এটাকে কি বলা যেতে পারে? মিথাইল এমিন। ক্লিয়ার? জি স্যার। আর একটা নাম হচ্ছে মিথাইল এমিন, লিখে নিতে পারো। আচ্ছা, তারপর আমরা নিচে আরো কিছু যৌগ আছে, এদের নাম দেখি। আগে আমরা যৌগ সম্বন্ধে, আমাদের অ্যারোমেটিকে কি কি যৌগ আছে এগুলো নিয়ে আমরা একটু স্টাডি করি, তারপর হচ্ছে আমরা স্পেসিফিক যৌগগুলো নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? আগে তাদের নামগুলো জানি, তারপর ওদেরকে নিয়ে আমরা আলোচনা করব। এটার নাম কি বলতে পারো? এটা কি? OH। ধরো CH3OH, এটার নাম হচ্ছে মিথানল, তাই না? নল, মিথানল। আর এইটার নাম কি হবে? বেঞ্জানল না, এটার নাম হচ্ছে ফেনল। অলটা ঠিকই থাকবে। ফিনাইলের সাথে এটা হচ্ছে ফিনাইল মূলক না? দেখো তো এই অংশটুকু কি ফিনাইল মূলক না? ফিনাইল মূলকের সাথে জি স্যার। অল যুক্ত হয়েছে, সেই জন্য যৌগটার নাম হচ্ছে ফেনল। বুঝতে পেরেছো? নাম কি যৌগটার? স্যার এখানে OH 1 নম্বরে রাখতে হবে না? ওইচ তো 1 নাম্বারই আছে, তুমি ওইচ যেখানেই বসবে সেখানেই ও মানে মূলক প্রথম বেনজিন। আমি কি বললাম, একটা ক্লাসে কেউ নাই তো তুমি বেঞ্চকে নাম্বারিং করতে পারবা না। যখন তুমি গিয়ে বসলা তখন তোমার কাছ থেকে নাম্বারিং করা হলো 1, তোমার কাছ থেকে তুমি যে বেঞ্চেই বসো ওইটাকে 1 নাম্বার বেঞ্চ ধরা হলো। বুঝতে পেরেছো? জি স্যার। মানে ও এই যে তোমার কথা হচ্ছে যে স্যার এই যে আপনি বেনজিন এই পজিশনে ওএইচ থাকতো তাহলে কি হইতো? তাহলে এটাকে আমরা 1 ধরতাম, এটাকে 2 ধরতাম, 3 4 5 6। বুঝতে পেরেছো? জি স্যার। নাকি বুঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, এটাকে যদি এভাবে ঘোরায় দাও তাহলে কিন্তু এই পজিশনে এটার মতো চলে আসবে, বেঞ্জিনটাকে ঘুরিয়ে দিলে। তাহলে দেখো পরেরটার নাম কি? এটার নাম হচ্ছে, এটা একটু বাণিজ্যিক মিথাইল না, ফেনল। হ্যাঁ ওটা হচ্ছে তোমার নাম হচ্ছে এটা 1 2 3 4 5 6, ঠিক আছে? এটাকে বলে অর্থ মিথাইল ফেনলও বলা যেতে পারে, কিন্তু অর্থ মিথাইল ফেনলের একটা বাণিজ্যিক নাম আছে, এটা খুব নামটা খুব পপুলার, সেই জন্য আমি এই নামটা এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে অর্থোক্রেসল। ঠিক আছে, নামটা লিখে নাও, অর্থোক্রেসল। ক্রেসল। এটার নাম হচ্ছে বেনজাইলডিহাইড, যেহেতু অ্যালডিহাইড মূলক আছে তাহলে কি হবে? বেনজাইলডিহাইড। আর এটা যে কার্বক্সিলিক মূলক আছে নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড।
বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী আলোচনায় যাই। যাব? জি স্যার স্যার এক যান। মিনিট, উঠানো হয় নাই। আচ্ছা, একটু উঠায় নাও। আচ্ছা, এগুলো তুমি অডিট হবা না, সবগুলো নাম আস্তে আস্তে মনে থাকবে, একদিনে সব নাম মনে থাকবে না। বুঝতে পেরেছো? আমাদেরও তো একদিনে সব নাম মনে থাকে নাই। হ্যাঁ, সেই জন্য আস্তে আস্তে মনে থাকবে, অল্প অল্প করে প্র্যাকটিস করবা, দেখবা এত প্রেশার নিবা না। চলো আমরা অ্যারোমেটিক মূলক, এতক্ষণ দেখলাম অ্যারোমেটিক যৌগ, তাহলে এখন কিছু অ্যারোমেটিক মূলক দেখি। এই যে আমরা ডটেড যে বক্সটা দিলাম, খেয়াল করো, ডটেড যে বক্সটা দিলাম এটা হচ্ছে বেঞ্জিনের এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল মূলক। আমি আগেই বলছি, ঠিক না? জি জি স্যার। স্যার, ফিনাইল। এখানে হচ্ছে এক্স, এই এক্স এর জায়গায় যদি আমি ক্লোরিন দেই তাহলে কি হবে? ফিনাইল ক্লোরাইড। যৌগটার নাম কি হবে? ফিনাইল ক্লোরাইড। বুঝতে পেরেছো? ক্লোরাইড। তোমরা সবাই নিচে লিখে নাও। তাহলে যদি ফিনাইল মূলক, ওর সাথে যদি এখানে এক্স এর জায়গায় আমি ফিনাইল দেই, ক্লোরিন দেই, ব্রোমিন দেই, যাই দেই না কেন, কি হবে? ফিনাইল ক্লোরাইড, ফিনাইল ব্রোমাইড। ওকে, দেখো বেঞ্জিনের এটা মানে কি জানো? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে চলে গেছে, তাই না? তখন এই মূলকটা উৎপন্ন হয়েছে। এখন দুই প্রান্ত থেকে যদি দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে চলে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে চলে গেল, তখন কি হবে? তখন ওর নাম কি? তখন ওর নাম হচ্ছে ফিনাইল না, ওর নাম হচ্ছে, যেহেতু দুইটা ফিনাইল, দুইটা, তখন ওর নাম হচ্ছে ফিনাইলিন। ফিনাইলিন, দুইটা অ্যামিনো, হ্যাঁ দুইটা অ্যামিনো গ্রুপ না? না, তাহলে না না না, অ্যামিনো এমিনো এমিনো গ্রুপ দরকার নাই, আমার আছে মূলকটার নাম আগে। আমরা আমাদের বক্সের ভিতরে যে অংশটা আছে এটা নাম আগে চিন্তা করি, ঠিক আছে? মূলকটার নাম আগে চিন্তা করি, তারপর যৌগের নাম। আগে মূলকের নাম চিন্তা করো, ওর নাম হচ্ছে ফিনাইলিন। যদি একটা বেঞ্জিন থেকে, একটা বেঞ্জিনের একটা হচ্ছে ফিনাইল মূলক, যখন বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে চলে যাবে তখন এটাকে আমরা বলতেছি ফিনাইল মূলক, ঠিক আছে? তখন এটা হচ্ছে ফিনাইল মূলক, এটা ফিনাইল জি মূলক। তার স্যার। মানে যে দুই পাশ থেকে দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে চলে যায়, ধরো বেঞ্জিনটা যদি এরকম থাকে তোমার, সরি এখানে থাকবে না, কিছুই থাকবে না, এখানে দুই পাশ থেকে দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেল, তখন এই মূলকটার নাম কি? ফিনাইলিন। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ফিনাইলিন ডাইঅ্যামিন। লিখে নাও, যৌগটার নাম কি? ফিনাইলিন ডাই অ্যামিন। ডাইঅ্যামিন। ফিনাইলিন ডাইঅ্যামিন। বুঝতে পেরেছো? এখন আসো, যখন এখন জি স্যার। বেঞ্জিন থেকে হাইড্রোজেন অপসারিত হলো, এখন বেঞ্জিন থেকে হাইড্রোজেন অপসারিত হবে না, ধরো এটা একটা বেঞ্জিন, এই যৌগটার নাম কি? টলুইন। এখান থেকে হাইড্রোজেন আছে কয়টা? তিনটা। এখান থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তাহলে কয়টা থাকবে? দুইটা। তখন একটা মূলক তৈরি হবে না? তখন হ্যাঁ এই যে স্যার। মূলকটা তৈরি হলো, এই যে মূলকটা তৈরি হলো, তখন এই মূলকটার নাম কি? এর মূলকটার নাম বেনজাইল মূলক। কি নাম? বেনজাইল। বেনজাইল। তাহলে এর নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড। তাহলে এই যৌগটার নাম কি? আমি যদি এটাকে বেনজাইল ক্লোরাইড বলি তাহলে আমার এই যৌগটার নাম বলো তো? এই যৌগটার নাম কি?
ফিনাইল ক্লোরাইড, এখান থেকে ফিনাইল জি স্যার। ক্লোরাইড। হ্যাঁ ফিনাইল ক্লোরাইড। তাহলে দেখো এখানে বেনজিন থেকে ডিরেক্ট হাইড্রোজেন অপসারিত হয়েছে, তখন মূলক তৈরি হয়েছে, আর এখান থেকে বেনজিনের সাথে যে অংশটা আছে এখান থেকে, আচ্ছা এখানে একটু বলে নেওয়া ভালো যে বেনজিনের যে মেইন যে বেনজিনটুকু এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস, বেনজিন নিউক্লিয়াস। আর বেনজিনের পাশে যে অংশটা থাকে এটাকে বলা হয় পার্শ্ব শিকল, পার্শ্ব শিকল। ঠিক আছে, পার্শ্ব শিকল থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, তখন এই মূলকটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই বলো? বুঝছি স্যার। এখন আর তিনটা মূলক আমরা দেখি। দেখো এখান থেকে হাইড্রোজেন কয়টা অপসারিত হয়েছে, এখানে থাকার কথা ছিল হচ্ছে এরকম CH3, এখানে কয়টা আছে দেখো তো হাইড্রোজেন একটা, তার মানে কয়টা হাইড্রোজেন অপসারিত একটা। হয়েছে, এখান থেকে দুইটা হাইড্রোজেন দুইটা। চলে গেছে। যে বেনজিনের পার্শ্ব শিকল থেকে, পার্শ্ব শিকলে যে মিথাইল মূলক তার থেকে যদি দুইটা হাইড্রোজেন চলে যায় তাহলে এটার নাম হচ্ছে বেনজাল। মূলকটার নাম কি? বেনজাল বেনজাল। মূলক। তাহলে আগে ছিল বেনজাল। হ্যাঁ আগে ছিল বেনজাইল ক্লোরাইড, আর এটার নাম হচ্ছে বেনজাল কি হবে? ক্লোরাইড। বেনজাল ক্লোরাইড। লিখে নাও। দেখো এখানে ছিল কয়টা কার্বন? তিনটা। এখানে তিনটা হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন আছে? এখানে একটাও নাই স্যার। একটাও নেই। যদি পার্শ্ব শিকলের যে মিথাইল মূলক ওখান থেকে যদি তিনটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায় তখন যে মূলকটা তৈরি হবে তখন ওই মূলক বেনজো। বেনজো বেনজো। মূলক। তাহলে এই যৌগটার নাম কি? বেনজো ক্লোরো বেনজো ট্রাইক্লোরাইড। আচ্ছা এখানে লিখতে পারো বেনজাল ডাইক্লোরাইড লিখো, এটা ক্লোরাইড না লিখে লেখো ডাইক্লোরাইড, তাহলে এটা বেনজো বেনজাল ডাইক্লোরাইড। আর এখানে হচ্ছে বেনজো ট্রাইক্লোরাইড। ট্রাইক্লোরাইড। ঠিক আছে, বেনজো ট্রাইক্লোরাইড। ওকে আচ্ছা দেখো এখন আর মিথাইল মূলক নাই, এখন পার্শ্ব শিকলে যদি CO মূলক থাকে, কিটোন মূলক, হ্যাঁ তখন নাম কি হবে? বেনজোইল। বেনজো তখন এই মূলকটার নাম হচ্ছে বেনজোইল। তাহলে যৌগটার নাম হচ্ছে কি? বেনজোইল ক্লোরাইড। বুঝতে পেরেছ? জি স্যার। এই বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে এখন কয়টা বাজে বলো তো শুনি? 10:15 10:15 আমাদের পড়া কয়টা? 15 বাজে। 11টা পর্যন্ত। আর 5 মিনিট আছে স্যার। মানে কি? জি স্যার 10:20 পর্যন্ত ক্লাস। 10:30 পর্যন্ত তো স্যার। 10:15 বাজে। এই কি বললো 9টাতে? তাই? তাহলে আমার তো পড়া এখনো অর্ধেক হয় নাই, তাহলে কিভাবে হবে? স্যার আর 5 মিনিট আছে। আচ্ছা তাহলে 5 মিনিট যদি থাকে 20 পর্যন্ত মানে কি? এমনি 10:30 পর্যন্ত, তোমরা 10 মিনিট কমায় বলতেছো এই তো? না স্যার 20 না স্যার মাঝখানে তো ব্রেক দেন নাই। পুরোটাই মাঝখানে তো বলছি। ব্রেক ছিল না। বুঝতে পেরেছি। যদি ব্রেক দিতাম তাহলে ক্লাস হয়তো 10:30, এখন ব্রেক দেই নাই বিদায় 10:20, এই তো? স্যার জি স্যার। এখন আমি ক্লিয়ার হইছি আর কি, যে তোমরা হাতে 10 মিনিট রেখে নিছো। আচ্ছা সমস্যা নাই, আমি আর পড়াবো না, আমি বললাম আর পড়াবো না, কারণ এখন যে পড়াটা আছে এটা 5 মিনিট কেন, এটা আরো 30 মিনিট লাগবে, তো দ্যাটস ওয়াই পড়াবো না। আমি শুধু বলে যাব যে নেক্সট ক্লাসে আমি ভাবছিলাম যে অ্যারোমেটিক যৌগটা আজকে শেষ করে, কিন্তু এত ডিটেইল আমি একটু ডিটেইলেই পড়াচ্ছি, কারণ ডিটেইল পড়ানোর কারণ হচ্ছে যে তোমাদের ইয়া নিয়ে অনেক কষ্ট, অ্যারোমেটিক যৌগ নিয়ে অনেক কষ্ট। তো ম্যাডাম আমাকে বলল যে আপনি অ্যারোমেটিক জৈব যৌগের অ্যারোমেটিক পার্টটাই পড়ান। এখন অ্যারোমেটিক পার্টটা আসলে এখানে এই যে স্ট্রাকচারগুলো ড্রয়িং করতে হয়, স্ট্রাকচারগুলো ড্র করা একটু কঠিন, তো দ্যাটস ওয়াই কোনো প্রবলেম নাই, তোমরা বুঝতে পারলে সেটা কোনো প্রবলেম না। হ্যাঁ তোমরা যদি ট্রাই করো, যারা কিছু ছোটখাটো কাজ করতে পারো ওয়ার্ডে, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টে, তারা দেখবা যে এই স্ট্রাকচারগুলো ড্র করতে চেষ্টা করো। হ্যাঁ ড্র করাটা আসলে একটু টাফ, তো সেটা কোনো প্রবলেম না। তো অ্যারোমেটিক যৌগ আসলে স্ট্রাকচারই হচ্ছে অ্যারোমেটিক যৌগের মেইন আমাদের,
ঠিক আছে, তো আমরা আজকে যতটুকু পড়লাম, নেক্সট দিন কি পড়বো একটু দেখে নেই। নেক্সট দিন পড়বো হচ্ছে, উপরে কি লেখা আছে দেখো তো। অ্যারোমেটিক যৌগসমূহের বিশেষ কিছু উপরে বৈশিষ্ট্য উপরে সবার ধর্ম। উপরে সবার উপরে টাইটেল অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, এটা হচ্ছে আমার নেক্সট দিনের পড়া। অ্যারোমেটিসিটিটা কি? এই যে এতক্ষণ আমরা বলে আসতেছিলাম স্যার অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগের যে 4-5টা বৈশিষ্ট্য আছে, এই 4-5টা বৈশিষ্ট্যকে একত্রে বলা হয় অ্যারোমেটিসিটি। বুঝতে পেরেছো? স্যার জি স্যার। আমরা তাহলে নেক্সট দিন কি পড়বো? অ্যারোমেটিক যৌগের সেই বৈশিষ্ট্য, সেই ধর্মগুলো পড়বো। তাহলে লাইনটা একটু আমি পড়ি, শোনো। অ্যারোমেটিক যৌগ সমূহের বিশেষ কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আছে, তাই না? যেমন এই ধর্মগুলো আমরা প্রতিটা ধর্মই আমরা নেক্সট দিন আলোচনা করব। যেমন অ্যারোমেটিক যৌগ সমূহের অণু হে আছে, এটা অণু হে হবে না, এটা হবে অণুতে। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ সমূহের অণুতে বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান, এটা একটা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ সমূহের অণুতে কি বিদ্যমান? বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান, এটা একটা বৈশিষ্ট্য। এরা অধিকতর স্থিতিশীল, এটা একটা বৈশিষ্ট্য। রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে, এটা একটা বৈশিষ্ট্য। এবং ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের এই বৈশিষ্ট্য বা ধর্মসমূহকে কি বলে? অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। ঠিক আছে, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব বলে। তার মানে আমরা নেক্সট দিন কি আলোচনা করব? এই যে আমরা এতদিন আজকে এতক্ষণ বললাম যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, নেক্সট দিন আমরা আলোচনা করব অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি? অসম্পৃক্ততা, মানে বিশেষ। আচ্ছা, অসম্পৃক্ত যৌগ কারা বলতে পারো? যাদের ভিতরে ডাবল এবং ট্রিপল বন্ড আছে তারা অসম্পৃক্ত যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত, কিন্তু এটা বিশেষ ধরনের অসম্পৃক্ত। এরা অধিকতর স্থিতিশীল, রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই বৈশিষ্ট্যগুলো ধর্মসমূহকে বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। আমরা এই অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করব নেক্সট দিন। আর এটার ভিতরে আমাদের থাকবে হচ্ছে 4n+, কিভাবে আমরা অ্যারোমেটিক, এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকবে তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা অ্যারোমেটিক যৌগ চিনবো। তাহলে নেক্সট দিন আমরা চিনবো একটা যৌগ দেখে কিভাবে বলতে পারবো কি অ্যারোমেটিক না অ্যারোমেটিক না। তোমাদের পরীক্ষায় এগুলো আসবে, একটা যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কি অ্যারোমেটিক যৌগ না অ্যারোমেটিক যৌগ না, বা নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, বা নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। ঠিক আছে, 4টা অ্যারোমেটিক যৌগ, 4টার ভিতরে একটা অ্যারোমেটিক যৌগ ছাড়া দিবে, তোমাদের বুঝতে হবে কোনটা অ্যারোমেটিক যৌগ নয়। তার মানে কি আমরা এই বৈশিষ্ট্যগুলো জানলেই আমরা বুঝতে পারবো কারা অ্যারোমেটিক যৌগ, কারা অ্যারোমেটিক যৌগ নয়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, যদি আমরা এটা বুঝি তাহলে হচ্ছে আমাদের তাহলে যেটা মোটামুটি ভাবে আমরা এখানে ধরে নিতে পারি